আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অফিস থেকে বেরোতেই তাচ্ছিল হেসে শেহজাদের হাতের ডিভোর্স লেটার ধরিয়ে দিল শবনম। দীর্ঘ 5 বছরের দাম্পত্য জীবনের সকল সম্পর্কের বিচ্ছেদ এক মুহূর্তেই ঘটিয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেল। হতভম্ব নয়নে শবনমের যাওয়ার পানে তাকিয়ে রইল শেহজাদ। ব্যাপারটা বোধগম্য হলো না তার। যতক্ষণ দেখা গেল ততক্ষণ অনিমেষ নেত্রে তাকিয়ে রইল। ওরা মিলিয়ে যেতেই ছলো ছলো নয়নে হাতের মধ্যে থাকা ডিভোর্স লেটারের দিকে তাকালো শেহজাদ। আশঙ্কিক এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না সে। একটা দীর্ঘশ্বাস ফেলে দুর্বল পায়ে রওনা দিল বাসার পথে। বাসায় ফিরে রুমে লাইট অন করতেই শেহজাদের বুকটা খা খা করে উঠল। দুধু সমুদ্র তীরের মতো ক্লান্ত শরীরটা অসাড় হয়ে এলো। কেমন দম বন্ধকর একটা মুহূর্ত তৈরি হলো। সংসারটা তাদের দুজনেরই ছিল। শবনম বাড়তি মানুষ পছন্দ করে না বিধায় তাকে নিয়ে শহরে আলাদা বাসা ভাড়া করে থাকতো শেহজাদ। কত মায়া মমতা আর কত স্মৃতি এই ছোট্ট সংসারকে ঘিরে। সব কিছুতেই শবনমের ছোঁয়া লেগে আছে। সব কিছুই শবনমের পছন্দের, আর সেই সব কিছুর মায়াকে উপেক্ষা করে তাকে একা করে চলে গেল শবনম। অবশ্য শবনমের দোষ দিয়ে কোনো লাভ নেই। দোষটা তো কেবল তারই। কি আছে তার? কিছুই নেই। না আছে রূপ, আর না আছে কোনো গুণ, আর না টাকা পয়সা ধন সম্পত্তি, কিছুই না। অজপাড়া গায়ের খুব সাধারণ এক পরিবারের সন্তান সে। আর তার মতো অকেজো অপদার্থ একটা মানুষের সাথে দীর্ঘ 5 বছর ছিল শবনম। এটাই তো অনেক, এর চেয়ে আর কি আশা করা যায়? বুকের বাঁ পাশটায় হঠাৎ চিনচিন করে ব্যথা করে উঠল। বুক চেপে ধরে শুয়ে পড়ল শেহজাদ। বাবা মায়ের পছন্দের নিজের আপন ফুফাতো বোন শবনমকে বিয়ে করে সে। 5 বছরের দাম্পত্য জীবনে এত তো সুখের মাঝেও সুখ থেকেও যেন ছিল না তাদের মধ্যে। শুধু একটা শূন্যতায়। সব জায়গা দিয়ে শবনমকে সুখী করতে পারলেও কেবলমাত্র একটা জায়গাতে অপূর্ণ রেখেছিল শেহজাদ। তাই পূর্ণতার খোঁজে পা বাড়ালো পরপুরুষের হাত ধরে। যদিও পূর্ব থেকে সবটাই টের পেয়েছিল শেহজাদ, তবে শবনমের মনের বিরুদ্ধে কিছু করার সাহস হয়ে ওঠেনি তার। সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম শবনমকে মিস করলো শেহজাদ। পুরো সংসার কেমন ফাঁকা ফাঁকা আর নিস্তব্ধতায় ঘেরা। দম বন্ধ হয়ে আসছে তার। দ্রুত রেডি হয়ে অফিসে চলে গেল। এরপর এই পুরো একটা শবনমবিহীন বিষাদময় পার হলো শেহজাদের। বাসায় ঢুকলে শবনমকে মনে পড়ে। যাই দেখে শবনমের স্মৃতি মনে পড়ে। অনেক মায়া রেখে গেছে শবনম। শবনমের শূন্যতায় অসুস্থ হয়ে এক পর্যায়ে ডিপ্রেশনে চলে গেল শেহজাদ। সিদ্ধান্ত নিল দ্রুত এই বাসা ছেড়ে বাবা মায়ের কাছে ফিরে যাবে। এই বাসার বেলকুনি থেকে শুরু করে আনাচে কানাচে সহ প্রতিটি জায়গায় শবনমের ছোঁয়া। তাই অনুভব করে অসুস্থ হয়ে যাচ্ছিল শেহজাদ। পশু বাসা ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে নোটিশ করলো বাড়িওয়ালাকে। বলে দিল সে বাবা মায়ের কাছে ফিরে যাবে। রাত তখন বাজে প্রায় 12:30। কিছুতেই ঘুম আসছিল না শেহজাদের। ছটফট করছিল বিছানায় শুয়ে। তার বাহুডোর এখন শূন্য। এই তো সপ্তাহখানেক পূর্বেও তার নিঃসঙ্গতায় তার বাহুডোর আঁকড়ে পড়ে থাকতো মেয়েটা। তার বাহুডোরে মাথা গুঁজে কত কান্না করেছিল তার ঠিক নেই। কিন্তু এখন শূন্য বাহুডোর। শবনম নেই, চলে গেছে তার বাহুডোর ফাঁকা করে। শবনমের শূন্যতায় অস্থির অস্থির লাগছে শেহজাদের। কেমন দম বন্ধকর একটা পরিস্থিতির সৃষ্টি হলো। নিঃসঙ্গতা যেন গলা চেপে ধরলো। দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বেলকুনিতে গিয়ে একটা সিগারেট ধরলো। কশিন কালো সিগারেট মুখে তোলেনি শেহজাদ। শবনম একদমই পছন্দ করতো না, কিন্তু এখন এই ধুমায়িত শলাকা তার নিত্যদিনের সঙ্গী। বর্ষাকাল বিধায় হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। মুষলধারে সমানে বৃষ্টি হচ্ছে। হুট করে মনে পড়ল শবনমের কথা। বৃষ্টি খুব পছন্দ করে শবনম। দিনে কিংবা রাতে যখনই বৃষ্টি হতো না কেন, শবনম তাকে নিয়ে ছাদে চলে যেত আর বৃষ্টি বিলাস করত। আজ বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। শবনম নেই। থাকলে এতক্ষণে তাকে টেনে নিয়ে যেত ছাদে আর বলতো, শেহজাদ আসো তো ছাদে গিয়ে দুজনে বৃষ্টি বিলাস করি। তাচ্ছিল হাসলো শেহজাদ। নারী বড়ই মায়াবী
আবার বড়ই ছলনাময়ী। সিগারেটের আরেকটা লম্বা টান দিয়ে আকাশের দিকে ধোঁয়াগুলো উড়িয়ে দিল। একটা তপ্ত শ্বাস ফেল। সিগারেটের শেষ টান দিয়ে কোনো কারণ ছাড়াই হুট করে ছাদে চলে গেল। কেন জানি ছাদে যেতে ইচ্ছে করছিল। ছাদের কার্নিশ ধরে কিছুক্ষণ তাকিয়ে রইল রোডের মধ্যে চলা যানবাহনের দিকে। বৃষ্টিতে ভিজতে লাগলো শেহজাদ। ভারী বর্ষণ হচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল। ছাদের অপর পাশে টাঙ্কির পাশে সাদা কিছু একটা দেখতে পেল সেই আলোয়। কৌতূহলী হয়ে কাছাকাছি এগিয়ে যেতেই হঠাৎ গুনগুন করে কান্নার শব্দ শুনতে পেল। ভরকে গেল শেহজাদ। গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই দেখল একটি মেয়ে বৃষ্টির মধ্যে বসে কাঁদছে। কৌতূহলী হলো সে। এত রাতে ছাদে একা একটা মেয়ে বসে কাঁদছে। ব্যাপারটা খুবই অদ্ভুত। মেয়েটি কি হতে পারে শেহজাদের জানা নেই। পিঠ অবধি মাঝারি চুলগুলো দিয়ে পুরো মুখ পিঠ সব ঢাকা। নিজেকে ধাতস্থ করলো শেহজাদ। এই মেয়ে, কে তুমি? এত রাতে বৃষ্টিতে ভিজে এখানে বসে কাঁদছো কেন? এনি প্রবলেম? এত রাতে ছাদে হঠাৎ কোনো গম্ভীর রাশভারী বৈশালী কণ্ঠস্বর শুনতেই ভরকে গেল মেয়েটি। শেহজাদকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে আচমকা চিৎকার করে ওঠে। সেন্সলেস হয়ে ছাদের ফ্লোরে লুটিয়ে পড়তে নিতেই ধরে ফেল শেহজাদ। হতভম্ব হলো সে। অন্তত এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। ঠিক কী হলো সব তার মাথার উপর দিয়ে গেল। নিজের শরীরের সম্পূর্ণ ভারসাম্য হারিয়ে ফেল মেয়েটি। বৃষ্টির কারণে পুরো ছাদে পানি ভরে গেছে। চিকন পাইপ দিয়ে যেতে পারছে না বোধহয়, তাই নিজের সাথে জড়িয়ে নিল মেয়েটিকে। সারা বাসা তন্ন তন্ন করে মেয়েটিকে খুঁজছে মোশাররফ সাহেব। মা মরা মেয়ে, ঘরের সৎমা, তাই মেয়েটিকে নিয়ে তিনি একটু বেশি চিন্তায় থাকেন। এই তো ঘণ্টাখানেক পূর্বে মা মেয়ে দুজনের মধ্যে বাক বিতণ্ডা হলো। মেয়েটিকে খুব বকাবকি করলো তার সৎমা। প্রতিবাদ করতেই এক পর্যায়ে গায়ে হাত তুলতেও নিয়েছিল। সেই তিনি স্ত্রীকে থামালেন, নয়তো আজ সত্যি সত্যি মেয়ের গায়ে হাত তুলত। আর সেই রাগে দুঃখে ক্ষোভে কেঁদে কেটে বাসা থেকে বেরিয়ে গেল মেয়েটি। মা গত হওয়ার পর থেকে মেয়েটি খুব জেদি হয়ে গেছে। মান সম্মানের ভয়ে লাজ লজ্জা সব ভুলে বাড়ির প্রত্যেকটি ফ্ল্যাটে মেয়েটিকে খুঁজে ক্লান্ত হয়ে গেলেন মোশাররফ সাহেব। ভাবলেন ছাদে কি একবার দেখে আসবেন। ওনার পিছু পিছু এলেন ওনার দ্বিতীয় স্ত্রী মনিরা বেগম ও। দুনিয়া যত গালমন্দ আছে সব করছেন মেয়েটিকে। পারেন না শুধু গলা টিপে মেরে ফেলতে। একমাত্র এই মেয়েটাই এখন পথের কাঁটা ওনার। মোশাররফ সাহেব নীরবে রয়েছেন মেয়ের চিন্তায়। প্রাপ্তবয়স্ক মেয়ে, কখন কি হয়ে যায় ঠিক নেই। আরও যে খারাপ যুগ এসেছে, সারাক্ষণ আতঙ্কে থাকেন তিনি। মেয়েটিকে একা ছেড়ে চলে যেতে পারল না শেহজাদ। বিবেকে বাঁধছিল তার। এই বৃষ্টির মধ্যে কিভাবে রেখে যাবে? কোনো বিবেকবান মানুষের দ্বারা এটা সম্ভব নয়। তাই সাহস করে মেয়েটিকে পাজকলে তুলে যেই না ছাদ থেকে সিঁড়িতে এক পা ফেলবে, আশঙ্কিক মুখোমুখি হলেন মোশাররফ সাহেব এবং মনিরা খাতুনের। হক চুকিয়ে উঠল শেহজাদ, তবে স্থির রইল। শেহজাদের কোলে মেয়েটিকে দেখতে আচমকা চিৎকার চেঁচামেচি করে উঠলেন মনিরা খাতুন, যেন তিনি এমন কিছুর জন্যই প্রস্তুত ছিলেন, কিংবা প্রস্তুতি নিয়েই এসেছিলেন। ভদ্রমহিলার এমন হঠাৎ রিয়াক্টে ঘাবড়ে গেল শেহজাদ। এই ছেলে আমার মেয়ে তোমার কোলে কেন? ও আপনাদের মেয়ে? মোশাররফ সাহেব বললেন। হ্যাঁ, ও আমার মেয়ে মিঠি। আমাকে দেখে হঠাৎ সেন্সলেস হয়ে পড়েছে আঙ্কেল। ভয় পেয়েছে বোধহয়। মনিরা খাতুন বলেন। এই ছেলে মিথ্যা কথা বলছো কেন? সত্যি করে বলো, তুমি আমার মেয়ের সাথে কি করেছো? কিছু করিনি আন্টি। আমাকে দেখতে পেয়েই ভয়ে সেন্সলেস হয়ে পড়েছে, এর বেশি কিছুই না। মিথ্যে কথা, বিশ্বাস করি না আমি। নিশ্চয়ই তুমি আমার মেয়ের সাথে খারাপ কিছু করেছো, নয়তো আমার মেয়ে সেন্সলেস হবে কেন? এসব কি বলছেন আন্টি? বুঝতে পারছো না কি বলছি? কি করেছো সেটা বলো, নয়তো পুলিশে দেবো তোমাকে। তুমি চেনো আমি কে? সে আপনি যেই হন না কেন, আমি সত্যি কথাই বলেছি। এই ছেলে থ্রেট দিচ্ছ? বিরক্ত হলেন মোশাররফ সাহেব। শেহজাদকে তিনি চেনেন। এই তো মাস 2-3 হলো তারা এই বাসায় ভাড়ায় উঠেছে। চুপ করো মনিরা, মেয়েকে পেয়েছি এটাই অনেক। শেহজাদ, তুমি আমার মেয়েটিকে বাসায় দিয়ে আসো। মনিরার কথায় কান দিও না। বাসায় নিয়ে যাবে মানে? আপনার মেয়ে এত রাতে ছাদে এসে এই ছেলেটার সাথে ফষ্টি নষ্টি করেছে। এই মেয়েকে তো আমি বাসায় এক পাও তুলব না। জিদ চাপল মোশাররফ সাহেবের মাথায়। ঠাস করে জীবনের
এই প্রথম একটা থাপ্পড় বসালেন স্ত্রীর গালে। হতভম্ব হয়ে গেলেন মনিরা খাতুন। রেগেমেগে উঠে আরও জোরে চিৎকার চেঁচামেচি করে বাসার সব ফ্ল্যাটের মানুষজন জড়ো করে ফেলেন। ভদ্র মহিলার কর্মকাণ্ডে লজ্জে আড়ষ্ট হয়ে গেল মোশাররফ সাহেব এবং শেহজাদের পাশের ফ্ল্যাটের একজন পুরুষ বলল, এখানে কি হয়েছে? এই ছেলেটা ডিভোর্স হয়েছে সপ্তাহ পেরোয়নি, এখন আমাদের মেয়ের দিকে কুনজর দিয়েছে। এর একটা বিচার করুন সবাই, এর ভদ্র মুখোশটা ফাঁস করে দিন। স্তব্ধ হয়ে গেল শেহজাদ। তার পায়ের নিচে মাটি সরে গেল। এত নোংরা মন মানসিকতা ভদ্র মহিলার ইতিপূর্বে জানা ছিল না তার। জানলে এই বাসায় ভাড়ায় থাকতো না সে। মিঠিকে সেন্সলেস অবস্থায় শেহজাদের কোলে দেখতেই এক একজন এক এক রকম নানান আজে বাজে মন্তব্য এবং কানা ঘোষা করতে লাগলো। কেউ কেউ তো বাঁকা চোখে চেয়ে শুনিয়ে কটু কথা বলতো দ্বিধা বোধ করল না। লজ্জে অপমানে থরথর করে কাঁপছে শেহজাদের শরীরটা। কারো মুখ ধরে রাখার সাধ্য নেই তার। দোষ তো তারই। সে কেন এত রাতে ছাদে এলো আর মানবতা দেখাতে গেল? চল শক্ত করে কথা না বাড়ি মিঠিকে তাদের বাসার সোফার উপর রেখে বেরিয়ে আসতে নিতেই আচমকা মনিরা খাতুনের বড় ভাই মতিউর সাহেব পেছন থেকে কলার চেপে ধরল শেহজাদের। আত্মসম্মানে লাগলো তার। চল শক্ত করে কলার ছাড়িয়ে নিল। এটা কেমন অভদ্রতা? আমাদের মেয়ের সাথে নষ্টামি করে এখন সাদস আসছ? মানে? তোমাকে ভদ্রলোক ভাবতাম, কিন্তু তার প্রমাণ আজ এইভাবে দিয়েছ তুমি, ভাবতেই অবাক লাগছে। ছি। না জেনে না শুনে একদম আজে বাজে মন্তব্য করবেন না। অনেক সময় চোখে দেখা জিনিস কিংবা কানে শোনাও ভুল হয়। আর শুনুন, কি করেছি না করেছি সেটা আপনাদের মেয়ের জ্ঞান ফিরলেই জিজ্ঞেস করবেন, তখন সত্যটা জানতে পারবেন। আসছি। বেরিয়ে যেতে নেই শেহজাদ, কিন্তু মনিরা খাতুনের ভাইরা কিছুতেই বেরোতে দিল না তাকে। উল্টো এত রাতে কাজীকে ফোন করে আসতে বলল। চেঁচামেচির শব্দে মিঠির সৎমামিরা উঠে এলো তাদের বাসায়। ঘটনা শুনে মিঠির চোখে মুখে পানি ছিটাতেই পিটপিট করে তাকালো। কাজী আসতে জোরপূর্বক বিয়ে পড়িয়ে দিল শেহজাদ মিঠির। শেহজাদ আর দাঁড়াল না, কবুল বলে বেরিয়ে গেল। পেছন থেকে মনিরা খাতুন অকথ্য ভাষায় বকাবকি করতে লাগলেন শেহজাদকে। মনিরা খাতুনের 3 ভাই। এলাকায় বেশ নামডাক রয়েছে ওনাদের। 3টা ভাই দালাল টাইপের। এলাকায় এদের জন্য কথা বলতে পারে না কেউ, গলা চেপে ধরে। 3জনই রাজনীতির সাথে সংযুক্ত, কিন্তু 3টা ভাই থাকেন এই বাড়িতে। 3 ভাই 3টে ফ্ল্যাট দখল করে রেখেছেন, অথচ বাড়িটা মিঠির নানার দেওয়া। মোশাররফ সাহেব কিছু বলতে পারে না বলেই ওনাকে নানা রকম শায়েস্তা করেন মনিরা খাতুনের ভাইরা, আর ভাইদের লেলিয়ে দিয়েছেন তিনি। কিছুক্ষণ পর মিঠির মামিরা তার জামাকাপড় চেঞ্জ করে জোর করে ধরে শেহজাদের ফ্ল্যাটে নিয়ে গেল। রাগে ফুঁসছে শেহজাদ, ভেঙে ফেলতে ইচ্ছে করছে সব। ভেজা টি শার্ট খুলতেই হঠাৎ ডোরে নক পড়ল। আরেকটা গায়ে দিতেই আরও আরেকবার নক পড়ল। বিরক্ত হয়ে ডর খুলতেই দেখলো মিঠিকে নিয়ে ওর মামিরা দাঁড়িয়ে রয়েছেন। কিছু বলতে ইচ্ছে করলো শেহজাদের, কিন্তু মিঠির মুখের দিকে তাকিয়ে রাগ দমন করে কিছু বলল না। চেঞ্জ করার পর থেকে মেয়েটা সেই একইভাবে রয়েছে, একটা বারের জন্য মাথা তোলেনি। মিঠির বড় মামি বাঁকা গলায় বলেন, কবুল বলে চলে এলে যে, তোমার কাণ্ডজ্ঞান বলে কি কিছুই নেই? আমাদের মেয়েকে সস্তা বলে মনে হয় তোমার? চেঁচিয়ে উঠল শেহজাদ। এই ছেলে, একদম চুপ, চেঁচাবে না, উঁচু গলায় কথা বলবে না। ফষ্টি নষ্টি করার সময় মনে ছিল না কার মেয়ের দিকে হাত বাড়িয়েছ? ভদ্রভাবে কথা বলুন। এজন্যই তোমার বউটিকে না ডিভোর্স পাও। কথাটা বলতে চট করে মাথা তুলে মামির দিকে তাকালো মিঠি। ডিভোর্স মানে? বলতে চাইল মিঠি, কিন্তু জিজ্ঞেস করলো না। দাঁতে দাঁত চাপলো শেহজাদ। সবগুলো মহিলা এক মিসকি শয়তানের হাড্ডি। সাবধান বলে দিচ্ছি, মেয়েকে ঘরে তোলো। মেয়ের সাথে কিছু করলে তোমার হাড়গোড় সব ভেঙে ফেলবো ওর মামারা। মিঠিকে ঘরের মধ্যে নিয়ে ঢুকলেন ওর মামিরা। শেহজাদ দাঁড়িয়ে রইল। মিঠিকে বুঝিয়ে শুনিয়ে চলে গেল ওর মামিরা। মনিরা খাতুন ভীষণ খুশি হলেন। একে তো সংসার থেকে তাড়াতে পারলেন, দ্বিতীয়ত ডিভোর্সি মধ্যবিত্ত টাইপ একটা ছেলের কাছে বিয়ে দিলেন। মেয়ের অহংকার একদম চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন, আর কখনো বড়মুখ করে বলতে পারবে না।
এই জন্য মূলত চিৎকার চেঁচামেচি করে নাটকটা করলেন আর ওনাকে থাপ্পড় খাওয়ানোর প্রতিশোধটাও নিলেন। সেওজাতে বেডের উপর বসে রইল মিঠি, পরনে নতুন জামা কাপড়, ভেজা ড্রেসগুলো চেঞ্জ করেছে বোধহয়। একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল শেহজাদ। মাস 3 ধরে শবনমকে নিয়ে মিঠিদের বাড়িতে ভাড়া থাকে সে, কিন্তু মিঠিকে এই প্রথম দেখেছে সে। মেয়েটি হোস্টেলে থেকে পড়াশোনা করে। শেহজাদ যতটুকু জানে মিঠি তাকে এখনও লক্ষ্য করেনি বোধহয়। তাকে দেখলে মিঠির রিয়াক্ট কেমন হবে সেটাই ভাবছে শেহজাদ। নিজের জন্য চিন্তা না করে মিঠির জন্য চিন্তা করতে লাগলো। পরীর মতো কি সুন্দর একটি মেয়ে। নামের মতোই মেয়েটি দেখতে খুবই মিষ্টি আর গোলুমুলো, লম্বায় 5 ফুট 2-3 ইঞ্চি হবে মেবি। শেহজাদের মনে হচ্ছে মিঠির নামটা সার্থক। মিষ্টি মেয়ে মিঠি, অথচ অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনায় তার জীবনের সাথে জুড়ে গেল অপরাধ নিষ্পাপ মিষ্টি মেয়েটা। মিঠির সামনে এসে দাঁড়ালো শেহজাদ। মেয়েটা এখনও তার দিকে তাকালো না, শকড হয়ে আছে বোধহয়। একটা বারো তাকায়নি তার বিয়ে কার সাথে হচ্ছে ইত্যাদি। সে যে নিচের দিকে তাকিয়ে রয়েছে, এখনো তাকিয়ে রয়েছে। গলা পরিষ্কার করে নিল শেহজাদ। সরি। প্রতিক্রিয়া দেখা গেল না মিঠির মধ্যে। বুঝতে পারিনি এমন কিছু হবে, তবে তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো। কথাটা শুনতে চোখ তুলে তাকালো মিঠি। পূর্ব থেকে মিঠির দিকে তাকিয়ে রইল শেহজাদ। তাকে দেখতে চমকে উঠে কয়েক হাত পিছিয়ে গেল মিঠি। আপনার সাথে বিয়ে হয়েছে আমার? কম্পিত গলায় জিজ্ঞেস করলো মিঠি। স্বাভাবিক রইল শেহজাদ, জানতো এমনটাই হবে, তাই চমকালো না। হ্যাঁ। অবিশ্বাস্য নয়নে তাকিয়ে রইল মিঠি। মানুষটা লম্বাই কত হবে, 6 ফুট হবে মেবি, কিন্তু কুচকুচি কালো। মুক্তোর মতো সাদা দাঁতগুলো দেখা যায় সবার আগে। স্বাস্থ্য বলতে ইয়া বড় ভুঁড়িও বের হয়েছে একটা। আনুমানিক কত হবে স্বাস্থ্য? হয়তো 80 থেকে 85 কেজি অথবা তারও বেশি। মিঠি ঠিক অনুমান করতে পারছে না। তবে মিঠির বিশ্বাস হচ্ছে না এরকম কুচকুচি কালো একটা মানুষের সাথে তার বিয়ে দিয়েছে তার সৎ মামারা। রিয়াক্ট করতে ভুলে গেল মিঠি। আপনি ডিভোর্স? মাথা নোয়ালো শেহজাদ। হ্যাঁ। অস্বীকার করার তো কিছু নেই, সে ডিভোর্সড। এই মুহূর্তে মিঠির নিজেকে পাগল পাগল লাগছে। আচমকা নিজের চুলগুলো খামচে ধরে চিৎকার করে উঠল। ঘাবড়ে গেল শেহজাদ। দাঁত মুখ খিচিয়ে পাশের সেন্টার টেবিল থেকে একটা ফুলদানি ছুঁড়ে মারল শেহজাদের দিকে। সাথে সাথে কপাল কেটে গড়গড় করে রক্ত বেরোতে লাগলো। এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না শেহজাদ। একটার পর একটা বিপদ আপদ, অপমান, অপদস্থ আর অসম্মান তার পিছু লেগে আছে। এখানে তার দোষ কি? সে কালো, মোটা, স্বাস্থ্যবান, পেটে ভুঁড়িও বের হয়েছে, ডিভোর্সি আর প্রাক্তন স্ত্রীকে স্মরণ করে এই রাতের বেলা বাড়িওয়ালার সাথে বৃষ্টিবিলাস করতে গিয়েছিল। এটাই, হ্যাঁ, এগুলোই তার দোষ। আরও একটা দোষ রয়েছে, একদম বড় দোষ, যার জন্য শবনম তাকে ছেড়ে চলে গিয়েছে। সেও যেতে মোবাইলটা নিয়ে সেটাও ছুঁড়ে মারল গায়ে। রণচণ্ডী রূপ ধারণ করেছে মিঠি। পূর্ব থেকে মিঠি ভীষণ রাগী, তেজি আর বদমেজাজি। আজ যেন সব নিংড়ে দিচ্ছে শেহজাদকে। আচমকা দৌড়ে এসে টি শার্টের কলার চেপে ধরল। প্রতারক, চিটার, আমার সাথে চিট করতে বুক কাঁপলো না একটু? সুন্দরী মেয়ে দেখলে বিয়ে করতে ইচ্ছে করে? আমি চিট করিনি, তোমার মামা মামিরাই জোর করে এই বিয়েটা দিয়েছে। আর আমি ডিভোর্সড, সেটাও তোমার মা বাবা থেকে শুরু করে এলাকার সবাই জানে, হয়তো তুমি ছাড়া। জানবে কিভাবে? মিঠি তো এখানে থাকে না, আর সে শেহজাদের খবর রাখে নাকি? শেহজাদ হচ্ছে তাদের বাসার ভাড়াটিয়া। ভাড়াটিয়ার খবর রাখা তার দায়িত্বের মধ্যে পড়ে না। সেটার জন্য তার বাবা মা আর মামা মামি রয়েছে। কলার ছাড়িয়ে নিল শেহজাদ। রক্তে সরাসরি ভেসে যাচ্ছে। মায়া হলো না মিঠির। মন চাইছে লোকটাকে মেরে ফেলতে। ডোর খুলে বেরিয়ে যেতে নাই মিঠি। পেছন থেকে হাত ধরে ফেল শেহজাদ। রাগের মাথায় মিঠিকে একা ছাড়া মানে বিপদ। তাছাড়া মিঠি এখন রাগের বশবর্তী হয়ে সুসাইডও করে ফেলতে পারে। আরেকটা কথা, মিঠি তাদের বাসে গেলে আরও ঝামেলা বাঁধবে। ভুলক্রমে কোনো একটা ডিসিশন নিলে পুলিশ কেসে তাকে ফাঁসতে হবে। আর মিঠির সৎ মামারা খুবই ডেঞ্জারাস প্রকৃতির লোক। এদের পাল্লায় পড়া মানে স্ব ইচ্ছেই নিজের জীবনকে বলি দেওয়া। মিঠিকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। শান্ত হও, মাথা ঠান্ডা করো, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। যাও, সব দোষ আমার। আপনারা সবাই আমার সাথে চিট করলেন। আমি মানুষটা কালো, কিন্তু ইচ্ছে করে তো কালো হয়ে জন্ম নিইনি।
আর ডিভোর্সই কেউ ইচ্ছে করে হয় না। পৃথিবীতে এত মেয়ে থাকতে আপনি কেন আমাকে বিয়ে করলেন? এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, আর ভাগ্যে এমনটাই লেখা ছিল। তাই বলে আপনার মতো কালো খ্যাত মার্কা ডিভোর্সি বয়স্ক ভুঁড়িওয়ালা একটা লোকের সাথে? মানুষ হিসেবে আমি কি খুব খারাপ? খারাপ না হলে ডিভোর্স কেন হলো? সব ভাগ্য। তুমি চাইলে ডিভোর্স নিতে পারো, আমার কোনো কিছুতেই বাধা নেই, কিন্তু অসম্মান করো না প্লিজ, এটা আমি নিতে পারি না। তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায়? তাহলে থেকে যাও। থাকবো না আপনার সাথে। আমার আসল সত্যি জানলে তুমি এমনিতেই ডিভোর্স নেবে। তাই আজ হোক কাল ডিভোর্স তো হবে, আমি শিওর, আর আমি প্রস্তুত। গুরুত্ব দিল না মিঠি। হাত ছাড়ুন, নয়তো আপনাকে মেরে ফেলবো। এখন পাগলামো করো না প্লিজ, সকাল হোক, মাথা ঠান্ডা করো, আর সব কিছুর জন্য সরি। আমি কিছুতেই আপনার সাথে থাকবো না। এবার করে একটা ধমক দিতে চুপসে গেল মিঠি। রাগে ফুঁসতে লাগলো। কপাল চেপে ধরে মিঠির বাহু শক্ত করে চেপে ধরে বেডরুমে নিয়ে গেল। ঘুমাও, একটা কথাও না। কি হাল করেছো আমার, একবার দেখেছো? তুমি কি সত্যি মানুষ? ডাউট হচ্ছে। সারা মুখে রক্তে ভেসে গেল শেহজাদের। কটন আর লিকুইড স্যাভলন দিয়ে জায়গাটা দ্রুত পরিষ্কার করে নিল। একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিল। চুপচাপ শুয়ে পড়ো, আমি ড্রয়িং রুমে যাচ্ছি, চিন্তার কিছু নেই। রাত 2:30টার বেশি। মাথা ঘুরছে শেহজাদের। এক তো মিঠির অ্যাটাক করা, দ্বিতীয়ত টেনশনে, এবং তৃতীয়ত বৃষ্টিতে ভেজা তরুণ তার মাথায় ব্যথা করছে। ড্রয়িং রুমে এসে সোফায় শুয়ে পড়ল। তার বাসার একটা মাত্র বেড, দুজনের টোনাটুনির সংসার তো, তাই বাড়তি বেডের প্রয়োজন ছিল না। আর তার বাবা মাও গ্রাম থেকে শহরে আসে না, শবনম এসব পছন্দ করে না, তাই ডাবল বেডের প্রয়োজন ছিল না কখনো। মিটি ওইভাবেই বসে রইল। বসা অবস্থায় কখন চোখ লেগে এলো বুঝতে পারল না। ফজরের আজানের সমুদ্র ধ্বনি কানে পৌঁছতেই ঘুম ভেঙে গেল মিঠির। হঠাৎ পাশের রুম থেকে গঙ্গানির শব্দ শুনতে পেল। ভয় পেল মিঠি। আধো আলোতে গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই দেখলো সোফায় শুয়ে গঙ্গাচ্ছে শেহজাদ। এগিয়ে গেল মিঠি। শীতে কাঁপছে মানুষটা। কপাল বেয়ে এখনো টুপটুপ করে রক্ত বেরোচ্ছে। ইস, কি জঘন্য অবস্থা। শেহজাদের শুকনো মলিন মুখটার দিকে তাকিয়ে রইল আধো আলোয়। মানুষটা কালো, কিন্তু মুখটা মায়াবী, মায়ে মায়ে ভরা, দেখতে মন্দ না। মিটির মায়া হলো কেন জানি। কাপা কাপা হাতে শেহজাদের কপালে রাখতেই হাত চমকে উঠল। ইস, জরিকা পুড়ে যাচ্ছে। আহারে, ওইসব তার জন্য হয়েছে। বেডরুম থেকে একটা কাঁথা নিয়ে শেহজাদের শরীরে জড়িয়ে দিল। তবুও শেহজাদ কাঁপছে। খুব সাংঘাতিক জ্বর উঠেছে, সেই সাথে কেমন করে জোরে জোরে শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে হাঁপানি রোগও আছে। শেহজাদের মুখের দিকে তাকিয়ে রইল মিঠি। চোখ তুলে একবার সারা ঘর চোখ বুলালো। মিঠি যতটুকু বুঝতে পারলো, শেহজাদের প্রাক্তন স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, আর মানুষটা এই পুরবাসী একা থাকে। আনমনা হলো মিঠি। হঠাৎ মনে পড়ল তার বাবার কথা। তার বাবা মায়ের ডিভোর্স হয়নি। তার বয়স যখন 7 বছর, তখন তার মা মারা যায়। এরপর থেকে তার মায়ের শূন্যতায় তার বাবার চোখে মুখে তার মাকে হারানোর যে কষ্ট মিঠি দেখত, এখন সেই কষ্ট কেন জানি শেহজাদের চোখে মুখে দেখতে পাচ্ছে। শেহজাদ বলল, তার মা ছিল শ্যামলা করণের, আর তার বাবা কিন্তু সুন্দর। কিন্তু মিঠি তার বাবার মতোই হয়েছে এবং তার বাবার গায়ের রং পেয়েছে। কেন জানি শেহজাদের মধ্যে গায়ের রং দিয়ে তার মায়ের প্রতিচ্ছবি আর একাকিত্ব দিয়ে তার বাবার প্রতিচ্ছবি দেখতে পেল মিঠি। মিঠির মনে হচ্ছে তার বাবা মা দুজনেই এই মানুষটার মধ্যে এক হয়ে কষ্ট পাচ্ছে। এই নিস্তব্ধময় রজনীতে শেহজাদকে দেখতে দেখতে হুট করে বাবা মায়ের কথা মনে পড়ল মিঠির। খুব মিস করছে মাকে। শেহজাদের কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কাঁপা কাঁপা তর্জনী ওয়ান টাইম ব্যান্ডেজের উপর স্পর্শ করলো। মানুষটা কেঁপে উঠল। ইস, নিশ্চয়ই খুব বেশি আঘাত পেয়েছে, ব্যথা করছে। অনুতপ্ত হলো মিঠি। তার থেকে বয়সে বড় মানুষটার সাথে এমনটা করা ঠিক হয়নি তার। জ্বরের ঘোরে প্রলাপ বকতে লাগলো শেহজাদ। জ্বর তার তেমন একটা হয় না, যদি হয় তাহলে মারাত্মক আকার ধারণ করে। জ্বরের ঘোরে কি কি করে ফেলে শেহজাদ নিজেও বুঝে উঠতে পারে না। তার জ্বরটা খুবই অদ্ভুত রে। শুধু তাই নয়, তার এজমা আর হাঁপানি রোগও রয়েছে। বৃষ্টিতে ভিজলে কিংবা অতিরিক্ত ঠান্ডা লাগলে এই রোগটা চড়াও হয় তার। মানুষটার শুকনো ব্যথতুর মলিন মুখ দেখে মিঠির ভীষণ মায়া হলো। ওয়াশরুম থেকে এক মুখ পানি নিয়ে এলো।
শেহজাদের টাওয়ালের এক অংশ ভিজিয়ে পানি নিংড়ে আনারি হাতে জলপট্টি দিতে লাগলো কপালে এবং বাকি অংশটুকু ভিজিয়ে হাতে মুখে গলার রক্ত মুছে দিল। সব মুছে দিয়ে আবারও কপালে জলপট্টি দিতে লাগলো। মাথায় জলপট্টি দিয়ে শেহজাদের পাশে বসলো, তাকিয়ে রইল মুখের দিকে। শেহজাদ আরও কাঁপছে, জোরে জোরে শ্বাস ফেলছে। মিটি এবার কি করবে ভেবে পেল না। বেডের উপর পাতলা এই কাঁথাটাই পেয়েছে, তাই নিয়ে এসেছে। হঠাৎ শুনতে পেল শেহজাদ বিড়বিড়ে কিছু বলছে। কান এগিয়ে নিল মিটি, বোঝার চেষ্টা করলো। আচমকা চোখ মেলে তাকালো শেহজাদ। চোখে চোখ পড়তেই ঘাবড়ে গেল মিঠি। মানুষটার চোখগুলো টকটকে লাল, নেশা করলে যেমন হয় ঠিক তেমন। ভীষণ ভয় পেয়ে সরে আসতে নিতেই আচমকা শেহজাদ মিঠির হাত ধরে টেনে তার সাথে জড়িয়ে নিল। ছাড়ানোর চেষ্টা করলো মিঠি, কিন্তু শেহজাদ ছাড়ল না। কাতর গলায় অনর্গল বলতে লাগলো, শবনম, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? বলো বলো, কেন চলে গেলে? আই লাভ ইউ শবনম, আই মিস ইউ। তোমাকে ভুলতে পারছি না আমি, খুব কষ্ট হয় আমার। ফিরে এসো শবনম, আমাকে রেখে আর কোথাও যেও না প্লিজ। আমি মিঠি, আমাকে ছাড়ুন বলছি। কিন্তু ছাড়ল না। শেহজাদ বরং আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। শ্বাস আটকে রইল মিঠি। জীবনে এই প্রথম কোনো পুরুষের গভীর ছোঁয়া পেল। টুপ করে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শেহজাদের প্রতিটি ছোঁয়া বিষাক্ত লাগছে তার। কেন মিথ্যে বলছো শবনম? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই আবারও ফিরে এসেছো। আই মিসড ইউ শবনম, আই মিসড ইউ। মিঠি বুঝতে পারল না যে সে শবনম নয়। আচমকা শোয়া থেকে উঠে দাঁড়ালো শেহজাদ। মিঠিকে কিছু বলতে না দিয়ে পাজা কোলে তুলে বেডরুমের দিকে অগ্রসর হলো। বেডে শুয়ে দিল মিঠিকে। মিঠি বুঝতে পারল সে সচেতন অবস্থায় থাকলেও মানুষটা অসচেতন। মিঠিকে কিছু বলতে দিল না শেহজাদ। শবনম মনে করে মিঠির সাথে জড়িয়ে গেল এক পবিত্র গভীর সম্পর্কে। বাধা দিতে গিয়েও মিঠি কিছু করতে পারল না। পুরুষালী শক্তির কাছে তার শক্তি নগণ্য। মিথা হার মেনে নিল। নিজের ভাগ্যের উপর অভিমান হলো, পরিহাস করলো, কটাক্ষ করলো। নিজেকে নিজে দোষ দিয়ে জর্জরিত করতে লাগলো। শেহজাদের সব মেনে নিল দু চোখ বুজে। সব কিছু সহ্য করতে পারলো। এমন একটা মুহূর্তে শেহজাদের মুখ থেকে বারবার শবনম ডাকটা সহ্য হলো না মিঠির। শেহজাদ তাকে মিঠি ভেবে নয়, বরং শবনম ভেবে উষ্ণ আলিঙ্গনে জড়িয়েছে। কার্য শেষে ক্লান্ত হয়ে মিঠিকে বাহুডোরে আঁকড়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। শরীরের ব্যথা এবং মানুষটার শরীর থেকে আসা মাত্রা অতিরিক্ত তাপে চোখ বুঝতে পারল না মিঠি। সারা চোখের জলের বন্যা বইয়ে দিল। ফোঁপনার শব্দে এবং খালি বুকে গরম তরল টাইপের কিছুর টের পেতেই ঘুম হালকা হয়ে এলো শেহজাদের। নিবু নিবু চোখে তাকাতেই দেখল তার বুকে কেউ শুয়ে আছে। মূলত তার বাহু ডোরে আঁকড়ে ধরে রেখেছে সে। এক হাত দিয়ে চোখ কষলে নিল। মুখ তুলতে মিঠির অশ্রুসিক্ত মুখখানি দেখতেই আচমকা আটকে উঠল শেহজাদ। তড়া করে বুকটা কেঁপে উঠল। দ্রুত শোয়া থেকে উঠে বসলো। ব্যাপারটা ঠিক কি বোধগম্য হলো না কিছুই। সে বেডে এলো কখন, আর মিঠির সাথে কেন? তাদের এমন অবস্থাও বা কেন? লক্ষ্য করলো দুজনের গায়ে কোনো বস্ত্র নেই। নিজের শরীরে চাদর পেঁচিয়ে রেখেছে মিঠি। তদ্রূপ তার কোমর অবধি চাদর পেঁচানো। রুমের দিকে দৃষ্টি বুলাতে দেখলো তার আর মিঠির জামাকাপড় পরে আছে ফ্লোরে। বুঝতে বাকি রইল না যে কঠিন সর্বনাশ হয়ে গিয়েছে। মারাত্মক ভুল করে ফেলেছে। ঘামতে লাগলো শেহজাদ। হঠাৎ তার জ্বর কোথাও উধাও হয়ে গেল। কি জবাব দেবে এখন মিঠিকে? আর মিঠি তাকে কি ভাববে? বলবে পৃথিবীর সকল পুরুষ এক, নারী দেহ লোভী। তার দ্বারা এত বড় ভুল হলো কি করে? বুঝতে পারছে না শেহজাদ। রাতের কিছুই মনে পড়ছে না তার। গুলোমুলো সুন্দর মিষ্টিমুখী মেয়েটা কেটে কেটে বন্যা বানিয়ে ফেলেছে। ফর্সা গালচোড়া এবং নাকটা টকটকে লাল হয়ে রয়েছে। সুন্দর চোখজোড়া ফুলে ঢোল। অনুশোচনায় শেহজাদের অস্থির লাগছে। ক্রমাগত থরথর করে সারা শরীর কাঁপছে। কি জবাব দেবে মেয়েটাকে? কম্পিত গলায় ডাকলো, মিঠি। বাহুতে হাত রাখতে ঝাড়ি দিয়ে ফেলে দিল। মিঠির রাগ হওয়াটা তো স্বাভাবিক। নিজেকে ধাতস্থ করলো শেহজাদ। শক্ত করে বাহু ধরে নিজের দিকে ফেরালো। আমাদের মধ্যে কিছু হয়েছে? কিছু বলল না মিঠি। ঘৃণা মিশ্রিত চাহনি নিক্ষেপ করলো। তার মতে ভনিতা করছে মানুষটা।
কিন্তু শেহজাদের বিশ্বাস হয়েও যেন হচ্ছে না, যেন কোনো স্বপ্ন কিংবা ঘোরে রয়েছে। শিওর হলো শেহজাদের বিশ্বাসই হচ্ছে না কিছু। শেহজাদের মন বলছে মিটি শুধু একবার বলুক কিচ্ছু হয়নি, সব বিভ্রম, সব মিথ্যা, সব স্বপ্ন। কিন্তু রেসপন্স করলো না। কোমল হলো শেহজাদ। আই এম ভেরি সরি মিঠি, বুঝতে পারিনি এমন কিছু হবে। আমার খুব খারাপ লাগছে, কথা দিয়েও কথার খেয়ানত করে ফেললাম। আমি সত্যিই খুব খারাপ কাজ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার দ্বারা এত বড় ভুল কিভাবে হলো আমি বুঝতে পারছি না। তোমার মতো কনফিউজড আমিও। আমি ক্ষমার অযোগ্য, তবুও প্লিজ ক্ষমা করে দিও। দাঁত মুখ চেপে নিজেকে ছাড়িয়ে আচমকা শেহজাদের ঘাড়ে গলায় বুকে কানে যেখানে পালো খামচে চামড়া ছিলে ফেলো। চামড়া ছিলে রক্ত বেরোতে লাগলো। ব্যথতুর মুখে অসহায় নেত্রে মিঠির দিকে তাকিয়ে রইল শেহজাদ, কিন্তু কোনো রিয়াক্ট করলো না। এতেও যদি মেয়েটার রাগ কমে একটু। আর তার নিজের প্রতি নিজেরই জিদ হচ্ছে, ইচ্ছে করছে নিজের মাথা মুন্ডু ফাটিয়ে ফেলতে। এত বড় ভুল তার দ্বারা কিভাবে হলো? শুয়ে পড়ল মিঠি। শাওন নিতে গেল শেহজাদ। শরীরে পানি পড়তেই সারা শরীর জ্বলে উঠল। দাঁত মুখ খিচে সহ্য করে নিল। দ্রুত শাওনি বেরিয়ে এলো। টেনশনে তার শরীর থেকে জ্বর পালিয়ে গেল, যদিও এখনো শরীর গরম রয়েছে। মিঠির কাছে এলো। মিঠি, উঠে ফ্রেশ হয়ে নাও, অনেক বেলা হয়েছে। শরীরে হাত দিতেই বুঝতে পারলো মিঠির জ্বর এসেছে। ধপ করে উঠল শেহজাদের বুকটা। মাত্র এক রাতেই এত সুন্দর মিষ্টি একটা মেয়েকে অসুস্থ বানিয়ে ফেল সে। কি উত্তর দিবে মিঠির বাবা মায়ের কাছে? সারারম অগোছালো হয়ে রয়েছে। কিছুক্ষণ পর হয়তো মিঠির মামিরা এসে জড়ো হবে। নানান আজে বাজে কটু মন্তব্য করতেও কার্পণ্য করবে না ভদ্র মহিলারা। অধিকারবোধ থেকেই আচমকা মিঠিকে পাঁচকোলা তুলে ওয়াশরুমে নিয়ে গেল শেহজাদ। যা হবার হয়ে গিয়েছে। অবৈধ কিছু তো হয়নি। এক ঘরে স্বামী স্ত্রী থাকলে এসব হবেই, যদিও তাদের সম্পর্কটা এখনো স্বাভাবিক হয়নি। হবেও কিনা সেটাও সন্দেহ। কিন্তু কিছু করেনি। ওয়াশরুমে দাঁড় করিয়ে মাথায় হাত বুলিয়ে চোখের জল মুছে মলিন গলায় খুব আস্তে করে বলল, সরি, ভেরি সরি। সাবান নাও প্লিজ। জিপে দাঁড়িয়ে রইল মিঠি। আমি সাহায্য করব, তুমি মাথা ঘুরে পড়ে যেতে পারো। ধাক্কা দিয়ে বের করে দিতেই হতভম্ব হলো শেহজাদ। ডোর আটকে শাওন নিতে লাগলো মিঠি। শেহজাদ চিন্তা করতে লাগলো। মেয়েটার সাংঘাতিক জিদ। রাগের বশবর্তী হয়ে না জানি কি করে ফেলে। মনে মনে আলোকে ডাকতে লাগলো। বিছানার দিকে চোখ পড়তেই দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। মিঠির রক্তে ভেসে গেছে পুরো বেড কভারটা। দ্রুত নতুন চাদর বিছিয়ে রুমটা পরিপাটি করে গুছিয়ে ফেলো। কিন্তু অনেকক্ষণ হলো ওয়াশরুম থেকে বের হলো না মিঠি, কিংবা কোনো সারা শব্দ পাওয়া গেল না। অস্থির হলো শেহজাদ। মিঠি ঠিক আছে তো, নাকি কিছু করছে উল্টাপাল্টা? অজানা ভয় হানা দিল মস্তিষ্কে। নিজেকে ধাতস্থ করে ডোরে টোকা দিয়ে হাত গুটিয়ে নিল। মিঠির সারা শব্দ পাওয়া গেল না। ঘাবড়ে গেল শেহজাদ। উৎকণ্ঠ হয়ে ফের টোকা দিল, কিন্তু কোনো রেসপন্স নেই। বুকটা ধরফর করতে লাগলো শেহজাদের। মিঠি ঠিক আছে তো? ওয়াশরুমে ব্লেড, রেজার সব আছে। মেয়েটা সুসাইড করে বসেনি তো? কাঁপতে লাগলো শেহজাদ। শেহজাদকে অবাক করে দিয়ে বেশ কিছুক্ষণ পর ঠাস করে ডোর খুলল মিঠি। মুখ থেকে হাঁটু অব্দি হোয়াইট কালারের টাওয়াল পেঁচিয়ে রয়েছে। তাকে দেখলো কি সুন্দর মোমের পুতুলের মতো দেখতে মেয়েটা। পিঠ অব্দি কালো রেশমের মতো ভেজা চুলগুলো, ফর্সা গাল, নাক টুকটুকে লাল হয়ে রয়েছে। ঠিক সাজিয়ে রাখা দামি পুতুলের মতো মেয়েটা। ফকফকে ফর্সা হাঁটুগুলো আবেদনময়ী দেখাচ্ছে। ফর্সা ভেজা পা চকচক করছে হীরের মতো। পায়ের নখে কি মেহেদি দিয়েছে নাকি নেল পালিশ হবে হয়তো কিছু একটা। চোখ নামিয়ে ফেল শেহজাদ। এত সুন্দর, অসম্ভব সুন্দরী, রূপসী, অপূর্ব নজর কাড়া, চোখ ছলছল ভুবন মোহনী রূপবতী মেয়েটাকে কি করে ফেলল সে? আসলেই ভয় পাচ্ছিলাম তুমি ঠিক আছো কিনা। চোখ মুখ শক্ত রাখলো মিঠি। হাত ধরে রুমে নিয়ে এলো। একটা শাড়ি বের করে মিঠির সামনে ধরল। আপাতত এটা পরে নাও। শবনমের, তাই না? চমকে উঠল শেহজাদ। শবনমের নাম তো মিঠির জানার কথা নয়। আসলে ওর নাম কিভাবে জানি, তাই তো? কনফিউজড চোখে তাকিয়ে রইল শেহজাদ। মিঠি না, শবনম মনে করে রাতে রেপ করলেন আমাকে। আপনি রেপ করেছেন আমাকে, শুনতে পেয়েছেন? শেষের কথাটি চিৎকার করে বলল। অপরাধ বোধে মাথা নুইয়ে ফেল শেহজাদ। হাত মুষ্টিবদ্ধ করলো, চল শক্ত করলো। নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে।
আর সত্যি বলতে সে শবনমকে এখনো ভুলতে পারেনি। সপ্তাহখানেক হলো ডিভোর্সে। এত দূর তো ভুলে যাও কি সম্ভব? একটা মানুষকে এক জীবনও তো ভোলা সম্ভব না, আর সে যদি হয় খুব কাছের কিংবা প্রিয় কোনো মানুষ। তপ্ত শ্বাস পেল শেহজাদ। সত্যি বলতে মন থেকে সে অনুতপ্ত। মিটির সাথে জড়ানোর কথা সে ভাবেনি, কিন্তু কি থেকে হঠাৎ কি হয়ে গেল? একের পর এক কাছে এগিয়ে এলো, দোয়াতে আজলাই মিঠির মিষ্টি মুখটা তুলে নিল। সরি, ভেরি সরি। শেহজাদ অনুতপ্ত, তার চোখ মুখ দেখে পৌঁছা যাচ্ছে, কিন্তু মানতে নারাজ মিঠি। সরি বললেই সব সমাধান হয়ে যায়? এই ছাড়া আর কী বা করতে পারবো? বিয়ে করলেন কেন আমাকে? চেঁচিয়ে উঠল মিঠি। আমরা একে অপরের চোখ দিয়েছিলাম, তাই হয়তো নাটকীয়ভাবে আমাদের সঙ্গে এমনটা হয়েছে। তকদির এত জঘন্য কেন? কি পাপ করেছিলাম? অসহায় নেত্রে তাকালো শেহজাদ। নিজেকে খুব ছোট লাগছে। জীবনে কাল আর আজ ব্যতীত এমন কোনো পরিস্থিতিতে পড়েনি সে। আমার ভুলের জন্য আমি অনুতপ্ত, ক্ষমা করে দাও। আচমকা দুপা উঁচু করে দুহাতে গলা চেপে ধরল শেহজাদের। ছাড়ানোর চেষ্টা করলো না শেহজাদ, চোখ বুজে রইল সব দোষ তার। শবনম নয়, যদি মিঠি মনে করে আমাকে ভোগ করতেন তাহলে একটু কষ্ট হতো না, আমার দুঃখ পেতাম না। আপনি একটা নারী লোভী পুরুষ, আপনি একটা নারীর দেহলোভী, আপনি একটা ব্রেফিস্ট। আই হেট ইউ। কান যা যা করতে লাগলো শেহজাদের। দোষ তো তারই, তাই নীরবে কথাগুলো শুয়ে নিল। তার হাঁটুর বয়সী একটা মেয়েকে ঠকানো হলো, সব দিক দিয়ে অন্যায় অনাচার হলো। মেয়েটির তা কোনো দোষই নেই। তার ভুলের জন্য ফুলের মতো পবিত্র সুন্দর মেয়েটি কষ্ট পাচ্ছে। তুমি অসুস্থ, শাড়িটি পরে নাও। শাড়িটি নিয়ে শেহজাদের মুখে ছুঁড়ে মারল। আপনার মতো সেকেন্ড হ্যান্ড জিনিসের দ্বারা ব্যবহৃত হয়েছি, তাই বলে এই নয় যে সেকেন্ড হ্যান্ড জিনিস গায়ে জড়াবো। এতটুকু আত্মসম্মান বোধ হলেও আমার আছে। ইনসাল্ট ফিল করলো শেহজাদ। মেয়েটার মারাত্মক অহংকার, সেই সাথে রাগ, জিদ, তেজ, ক্ষোভ সব তো রয়েছি। মেয়ে নয়, এ যেন ধানি লঙ্কা। এটা শবনমের নয়, সেদিন মায়ের জন্য কিনেছিলাম, আপাতত পরে নিতে। আমি তোমার জন্য ড্রেস কিনে আনবো। আব্বুকে ফোন করে বলুন আমার ড্রেস পাঠিয়ে দিতে। ওই বাড়ির কোনো কিছুর প্রয়োজন নেই, তোমাকে ড্রেস কিনে দেওয়ার সামর্থ্য আমার আছে। এক রাত না যেতেই অধিকার দেখাচ্ছেন। মানো আর না মানো, তুমি এখন আমার স্ত্রী, এবং দায়িত্ব কর্তব্য সবই। স্ত্রী, দায়িত্ব, কর্তব্য? দাঁতে দাঁত পিষে ধাক্কা দিল শেহজাদকে। বাড়ির শরীরটায় ব্যালেন্স রাখতে পারল না শেহজাদ। বেডের কোণার সাথে পড়ে আবারও ব্যথা পেল কপালে আঘাতপ্রাপ্ত স্থানে। স্ত্রী মাই ফুট, দায়িত্ব মাই ফুট। রক্ত বেরোতে লাগলো কপাল বেয়ে। কপাল চেপে ধরল শেহজাদ। আসার পর থেকে একবার এক মেয়েটা তাকে অত্যাচার করে চলেছে, যাকে বলে পুরুষ নির্যাতন। ভাগ্যিস দেশে পুরুষ নির্যাতন আইন নেই, নয়তো শেহজাদ একটা কেস ফাইল করলে মিঠির এখন জেলে থাকা লাগতো। তপ্ত শ্বাস ফেল শেহজাদ। শবনম আর মিঠি আকাশ পাতাল তফাৎ। শবনম এমন ছিল না, মিঠির বিপরীত ছিল, খুবই শান্তশিষ্ট। একটা কারণে শবনম তাকে ছেড়ে চলে গিয়েছে। কপালে দ্রুত ব্যান্ডেজ করে বাসা থেকে বেরিয়ে গেল শেহজাদ। হাঁটুর বয়সী ছোট মেয়েকে বিয়ে করার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাসা থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় বাসার বেশ কয়েকজন লোক অদ্ভুতভাবে তাকিয়ে রইল তার দিকে। বিব্রত বোধ করল, স্থির রইল শেহজাদ। রাতে যে নাটকীয় একটা অবস্থা হয়েছিল, মানুষের এইভাবে তাকানোটা অবাঞ্ছকর নয়। দ্রুত একটা রিক্সা নিয়ে চলে গেল শপিং মলে। বেডরুমের চতুর্দিকে দৃষ্টি বোলাতেই দেখল বাঁধে করা একটা কাপল ফটো ফ্রেম ওয়ালে টানানো। সেখানে শেহজাদের সাথে হাস্যোজ্জ্বল মুখে এক তরুণী। মিঠি বুঝতে পারল এই মহিলাটি শবনম হবে। আচমকা টান দিয়ে ফুলের ছুঁড়ে মারল ফটো ফ্রেমটি। আরও কয়েকটা ফটো ফ্রেম পেল ড্রেসিং টেবিলের উপর, সেগুলো ফুলের ছুঁড়ে মারল। দাঁতের দাঁত চেপে পড়ল। তোকে শুধু একবার পাই, তারপর তোর সবগুলো চুল তুলে ফেলবো। তুই যদি এই লোকটাকে ডিভোর্স না দিতি তাহলে আজ এমন কিছুই হতো না, আমাকেও রেপ হওয়া লাগতো না। সব তোর দোষ, তোকে আমি ছাড়বো না শবনম। তখন সকাল বাজে 9:30। অনেকক্ষণ হলো শপিং মলের সামনে এসে দাঁড়িয়ে রইল শেহজাদ। আরও আধা ঘন্টা পর শপিং মল খুলবে, অর্থাৎ 10টায়, অথবা 10:30টাও বাজতে পারে। বারবার হাত ঘড়িতে সময় দেখতে লাগলো। মিটির জন্য ভীষণ চিন্তা হচ্ছে। একা রেখে এসেছে বাসায়, না জানি ক্রোধের বশবর্তী হয়ে
কি করছে মেয়েটা? চিন্তায় বিপদ হলো শেহজাদ। মেয়েটা কিছু করে ফেলেনি তো? তাকে তো আর আস্ত রাখেনি। শরীরের প্রতিটি অংশ খামচে ছিলে দিয়েছে। মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। শপিং মলের পাশে একটা ফার্মেসি দেখতেই ঢুকে পড়ল। ডক্টর আঘাতপ্রাপ্ত স্থান ওয়াশ করে কাচের ছোট টুকরো বের করে ব্যান্ডেজ করে দিল। নিজের জন্য এবং মিঠির জন্য ওষুধ নিয়ে নিল। ততক্ষণে শপিং মল খুলতেই দ্রুত 5টি 3 পিস নিয়ে নিল। মিঠি বাসে কি পরে সেটা শেহজাদ জানে না, তবে শবনম শাড়ি আর মাঝে মধ্যে 3 পিস পরতো। মিঠি তো শাড়ি পরতে জানে না আর পরবেও না, তাই মিঠির জন্য 3 পিস নিয়ে নিল। দ্রুত বাসায় ফিরতে দেখলো সবগুলো ফটো ফ্রেম ভেঙে দাঁড়িয়ে রয়েছে মিঠি। আতঙ্কিত হলো শেহজাদ। মিঠির কিছু হয়নি তো? কেমন রুদ্রমূর্তি রূপ ধারণ করে রয়েছে। গায়ে এখনও সেই টাওয়ালই পরে আছে। চোখ নামিয়ে ফেল শেহজাদ। মেয়েটা মারাত্মক সুন্দরী, বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ব্যাগগুলো মিঠির কাছে যেতেই অসতর্কতাবশত পায়ের মধ্যে কাজ ঢুকে যেতেই ব্যথায় আর্তনাদ করে উঠল। পায়ের ভেতর থেকে কাজটা টেনে বের করে নিল। 24 ঘন্টা না হতে মেয়েটা তাকে শেষ করে দিল। শুধু বুকের ভেতর চুরি ঢুকানোটাই বাকি রয়েছে। কোনো প্রতিক্রিয়া দেখা গেল না মিঠির মধ্যে, তবে সাংঘাতিক রেগে আছে সেটা বোঝাই যাচ্ছে। ব্যথতুর মুখে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? উত্তর করার প্রয়োজন মনে করলো না মিঠি। মেয়েটার যে সাংঘাতিক দম্ভ সেটা শেহজাদ আজ করতে পেরেছে। হাত বাড়িয়ে শপিং ব্যাগগুলো মিঠির সামনে ধরলো। তোমার জন্য ড্রেস নিয়ে এসেছি, নাও পরো। হাতে নিল মিঠি। চেক করে দেখলো 3 পিস নিয়ে এসেছে। আমি 3 পিস পরি না। তুমি কি পরো তা তো আমি জানি না, তাই এগুলো নিয়ে এসেছি। আপাতত এখন পরে নাও, যা যা লাগবে বিকেলে নিয়ে আসবো। পরবই না কিছু। ছুঁড়ে মারলো শেহজাদের মুখে। তো কি পরো সেটা বলো, নিয়ে আসছি। শার্ট, ফ্রক, টি শার্ট, স্কার্ট। ব্যাগগুলো কুড়িয়ে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যেতে নাই শেহজাদ। মিঠির চোখ পড়লো পায়ে। শুনুন, পিছু ঘুরে তাকালো শেহজাদ। আর কিছু লাগবে? এক্সচেঞ্জ করা লাগবে না, আপাতত পরি। না থাক, এতে তুমি বোধহয় কমফোর্টেবল ফিল করবে না। এক্সচেঞ্জ করে নিয়ে আসি। বললাম না প্রয়োজন নেই, শুনতে পান না কথা? ধমকে উঠল মিঠি। এগিয়ে এসে ব্যাগগুলো টেনে নিয়ে একটা ড্রেস চুজ করে ওয়াশরুমে চলে গেল। বেডের উপর বসলো শেহজাদ। পা থেকে রক্ত ঝরছে। গজ দিয়ে ব্যান্ডেজ করে নিল। মেয়েটা পরেই অচল করে দিল তাকে। ড্রেস পরে এলো মিঠি। না চাইতো এক পলক তাকালো শেহজাদ। ল্যাভেন্ডার কালারের পাকিস্তানি ড্রেসটাই মারাত্মক সুন্দর লাগছে। চোখ নামিয়ে ফেল, আবার তাকালো। চুলগুলো ঠিকমতো মোছেনি, পানি পড়ছে, জ্বর বেড়ে যেতে পারে। উঠে দাঁড়ালো শেহজাদ। টাওয়াল নিয়ে এলো। চুল মোছনি যে? মনও রইল মিঠি। চুলের পানি মোছো, ঠান্ডা লেগে যাবে, জ্বরও বাড়বে। কিছু না বলে শুয়ে পড়ল মিঠি। তার খুব খারাপ লাগছে। হতাশ হয়ে শেহজাদ নিজেই চুলগুলো মুছে দিল, কিন্তু বারণ করলো না মিঠি। সরিয়েও দিল না। দু চোখ বুজে চুপচাপ রইল। খুঁড়িয়ে খুঁড়িয়ে ফ্লোরের কাজগুলো পরিষ্কার করলো শেহজাদ। তার আর শবনমের ছবিগুলো ডাস্টবিনে ফেলতে গিয়েও কেমন মায়া হচ্ছিল, তবুও মনের কষ্ট থেকে ফেলে দিল। যেই মানুষটা নেই তার স্মৃতি রাখাটাও পাপ। শবনম এখন তার জন্য পরনারী। তার ছবি নিজের সাথে রাখাটাও অশোভনীয়। সব পরিষ্কার করে কিচেনে গেল। আজ বুয়া আসেনি, শেহজাদকে করতে হচ্ছে সব। চিন্তা করলো অনেক বেলা হয়েছে, মিঠি এখনো কিছু খায়নি। কি খাবে সেটাও জানে না। আসার পথে নাস্তা কিংবা ব্রেড কিনতে ভুলে গেল সে। নিজের উপর নিজে বিরক্ত হলো শেহজাদ। এছাড়াও রুটি পরোটা বানাতে পারে না সে। তাছাড়া শবনম থাকাকালীন তাকে কখনো কিচেনের ডোর করাই পা মারাতে হয়নি। তাই আনারি হাতে নুডলস করে নিল আর একটা রেডিমেড স্যুপ বানিয়ে মিঠির জন্য কফি করে নিল। সব ট্রেতে করে বিছানায় নিয়ে এলো। জেগে আছো? উঠে বসো। মিঠির ঘুম আসেনি, চোখ বুজে রয়েছিল। কি হয়েছে? বলছি রাতে কি খেয়েছো না খেয়েছো, এখন হালকা কিছু খেয়ে মেডিসিন নাও। তোমার শরীরে জ্বর এসেছে। খাওয়ার ইচ্ছে নেই, নিয়ে যান। রাগ হলো শেহজাদের। মেয়েটা তাকে ভাবিটা কি ধমকে উঠল। উঠো বলছি। দমকে উঠে বসলো মিঠি। নাও নুডলসটা ট্রাই করে দেখো। 1 চামচ নুডলস মুখে দিতেই মুখটা হা হয়ে গেল মিঠির। এত ঝাল কেন? ঝালে পুরো মুখ লাল হয়ে গেল মিঠির। দ্রুত পানি এগিয়ে দিল শেহজাদ। আমি ঝাল খেতে পারি না। সরি, আমি তেমন কিছু পারি না, আন্দাজ করে করলাম। আচ্ছা স্যুপ নাও, নুডলস থাকুক, মেডিসিন নিতে হবে। 1 চামচ স্যুপ মুখে তুলল মিঠি।
এটা প্যাকেটের রেডিমেড স্যুপ। হ্যাঁ। প্যাকেটের স্যুপ আমি খাই না। আপনি আমার জন্য এই স্যুপ কেন নিয়ে এলেন? চিকেন আর চিংড়ি দিয়ে ঘরোয়াভাবে থাই স্যুপ করে নিলেও তো পারতেন। জানতাম না, বললাম তো আজ মানিয়ে নাও। আমি বাইরের খাবার খাই না, বাসার খাবারে অভ্যস্ত। এক চামচ স্যুপ মুখে তুলতে শুনতে পেল, আমি রান্নাবান্না জানি না, যা পারলাম করলাম। এত বছর তো শবনমই করতো। আচমকা গরম স্যুপ ছুঁড়ে মারল শেহজাদের গায়ে। বুকের মধ্যে গিয়ে ছিটকে পড়তে আর্তনাদ করে উঠল শেহজাদ। এটা কি করলে? একদম ঠিক করেছি। বুকের যন্ত্রণায় রাগ হলো শেহজাদের। একটা অসভ্য মেয়ে তুমি। তোমার চাইতে শবনম ভালো ছিল। শবনমের নাম শুনতেই এবার গরম কফি ছুঁড়ে মারল গায়ে। কথায় কথায় শবনম। ওয়াশরুমে যেতে নিতেই পিঠের মধ্যে এবার জগ ছুঁড়ে মারল। প্রত্যুত্তর না করে গায়ে পানি ঢালতে লাগলো শেহজাদ। ধৈর্য লিমিটেশন ক্রস করে ফেলেছে মেয়েটা। কিছুক্ষণ পর বেরিয়ে এসে আইস ব্যাগ চেপে ধরল। মিঠি এখনো ফানা তোলা সাপের মতো ফোঁস করছে। তোমার জায়গায় আজ শবনম থাকলে একটা থাপ্পড় বসাতাম। আর শবনমের এমন সাহস নেই আমার সাথে এইসব করার। যথেষ্ট ভক্তি করে চলতো আমায়। এবার গ্লাস ছুঁড়ে মারল শেহজাদের গায়ে, পলো গিয়ে বাহুতে। বাহু কেটে রক্ত বেরোতে লাগলো। আল্লাহ আবার এত ধৈর্য কবে কখন দিয়েছে জানি না, তাই তো তোমাকে কি করতাম সেটা আল্লাহ জানে। এবার ট্রে ছুঁড়ে মারল, চিৎকার করে বলল, ডোন্ট কম্পেয়ার, ডোন্ট কম্পেয়ার। এক মেয়ের সাথে আরেক মেয়ের কম্পেয়ার করা উচিত না। আপনি যদি বিবেকবান মানুষ হতেন তাহলে করতেন না। এভরি গার্ল ইজ স্পেশাল ইন হার অন ওয়ে। তোমার উগ্র আচরণে করতে বাধ্য হয়েছি। কেউ আমাকে অন্যের সাথে তুলনা করলে তাকে আমি ভয়ঙ্কর রকমের ঘৃণা করি। আই হেট ইউ। জল শক্ত করে ড্রয়িং রুমে চলে গেল শেহজাদ। যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে আছে মেয়েটা, না জানি এখন আবার তাকে হত্যা করে বসে। চুপ করে বসে রইল শেহজাদ। আজ অফিসে যেতে পারেনি, মোবাইলটা তো ভেঙে ফেলেছে, তাই ল্যাপটপ অন করে মেল করে দিল অফিসে। হঠাৎ ডোরে নক করলো। ডোর খুলতে দেখলো মিঠির বড় মামি আর মেজো মামি দাঁড়িয়ে রয়েছেন। সরে দাঁড়ালো শেহজাদ। ওনারা শেহজাদের দিকে এক পলক তাকাতেই মাথা নুয়ে ফেল। দেখলেন শেহজাদের অবস্থা ভীষণ খারাপ। কাল রাতেও শেহজাদকে সুস্থ সবল দেখে গিয়েছিলেন। বুঝতে বাকি নেই এটা মিঠির কাজ। মিষ্টি কই? ওই রুমে। ঠিক কাছে আসতেই দেখলেন ফোনা তোলা সাপের মতো ফোঁস করছে। ঘরের সে কি বেহাল দশা। ওইসব কি মিঠি? বেয়াদবি শুরু করেছো তুমি? ফুঁসতে লাগলো মিঠি। সাইকো মেয়ে একটা। শান্ত হও। মেয়ে মানুষের এত রাগ তেজ ভালো না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। শান্ত হব মানে কি? হ্যাঁ, একটা বুইড়া কালো ডিভোর্সি খ্যাত ভুড়িওয়ালা লোকের সাথে বিয়ে দিয়েছো তোমরা। আমি কি এটা ডিজার্ভ করি? যা হওয়ার হয়েছে, মেনে নাও। এটা তোমার ভাগ্যে ছিল, আর এতে আমাদের কোনো হাত নেই। তোমার মা মামাদের কার সাজিয়ে এসব? তোমার মা মামাদের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করো। আর ছেলেটার শরীরে এই হাল করেছো কেন? একদম ঠিক করেছি। একদম চুপ, অসভ্য মেয়ে একটা। ছেলেটার ভারী শরীর আদেও ওইসব ক্ষত শুকাবে বলে মনে হয় তোমার? তাতে আমার কি? মেয়ে, একদম চুপ করো। ডায়াবেটিস থাকলে তো আরও সমস্যা, পচে ক্যান্সারের দিকে চলে যেতে পারে। ছেলেটাকে এখন যত্ন করার মানুষও নেই। আগে তো শবনম ছিল, সেই যত্নার্থী করত। বেশ করেছি। লোকটা কথায় কথায় প্রাক্তন স্ত্রীকে টেনে নিয়ে আসে। এত দরদ হলে আমাকে বিয়ে করলো কেন? যখন ভুলতেই পারবে না, তাহলে কেন অন্যকে বিয়ে করে তার জীবন অধিকার চাওয়া পাওয়া নষ্ট করে তার জীবনটা বিশিয়ে দিচ্ছে? একটা মেয়ের কাছে কত যে কষ্টকর ব্যাপার এই জিনিসটা, সেটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। এখন নিশ্চয়ই তোমরা বলবে মেনে নিতে। আসলে কি মেনে নেয়া এতই সোজা? পরকিয়া করে ভেগে গেছে, আবার আমার সামনে পরনারীর সুনাম করতে আসে। মিনিমাম লজ্জাটুকু থাকা উচিত লোকটার। একদম চুপ করো, বড্ড বার বেড়েছে। হেসে উঠলেন মেজো মামি। বড়ভাবে একটা কথা শুনবে? কি? ছ্যাদ করে রেগে যাওয়া মেয়েদের কপালে খোঁচা মেরে রাগ তুলে দেওয়া জামাই জোটে, আর বলে আমি কি করলাম। ঠিক বলেছ। এখন শেহজাদ মিঠেও তেমন। কিন্তু এখানে কথা হচ্ছে তাদের ডিভোর্স হয়েছে, সপ্তাহ পেরোয়নি। বললেই তো আর আস্ত একটা মানুষকে ভুলে যাওয়া সম্ভব না। হ্যাঁ মিঠি শোনো, তোমার মা মারা গিয়েছে যখন তোমার বয়স 7 বছর। তখন
আজ অবধি তোমার বাবা পেরেছে তোমার মাকে ভুলতে? তোমার বাবাকে একবার জিজ্ঞেস করো তো। এজন্যই মূলত তোমার সৎ মায়ের সাথে তোমার বাবার সম্পর্কটা ভালো না। তুমি যেমনটা চাও শেহজাদ তার প্রাক্তন স্ত্রীর কথা তোমার সামনে না বলুক, তেমনি মনিরাও এমনটাই চায়। তুমি দেখো না মনিরা তোমাকেও সহ্য করতে পারে না। আর এখানে শেহজাদের বিষয়টা হচ্ছে অন্যরকম। তার জীবন থেকে আস্ত একটা জলজান্ত মানুষ চলে গিয়েছে, এখনো সপ্তাহের গণ্ডি পেরোয়নি। তাকে ভোলা কি এতই সহজ? আর তারা একসাথে 5 বছর একই বন্ধনে আবদ্ধ ছিল। তোমার সাথে তার সম্পর্কের এখনো 24 ঘন্টা হয়নি, তাতেই তুমি এমন করছো? এটা একদম ঠিক হচ্ছে না মিঠি। সাইকোর মতো কাজ করছো তুমি। তোমাকে সাইকোই বলা যায় এখন, এতে সন্দেহ নেই। আর শোনো, পুরুষ মানুষের ভালোবাসা মারাত্মক সুন্দর, যদি তুমি সেটা পাওয়ার যোগ্য হও। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ কাজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ততটাই কঠিন। তুমি তোমারটা ভাবছো, তারটা একবারও ভাবছো না। তুমি তার সাথে সাইকোর মতো আচরণ করলে তার তো প্রাক্তন স্ত্রীর কথা আর আচার আচরণ আর তার স্মৃতির কথা মনে পড়বেই, মিস করবেই। তাহলে সে কিভাবে ভুলবে? তুমি ভালো বিহেভিয়ার করো, দেখবে সে সব ভুলে তোমাকে নিয়ে ভালো আছে। আর একটা কথাই বলবো, শুধু তুমি একবার মনিরার জায়গায় নিজেকে কল্পনা করো, আর না হয় নিজের জায়গায় মনিরাকে কল্পনা করো, তাহলে সব কিছুর উত্তর পেয়ে যাবে। ওই খ্যাত বুইড়া লোকটার বউ কয় বছর ছিল? কেন 5 বছর? আচমকা শেহজাদের ড্রেসিং টেবিলের আইনে জোরে একটা পেপার ওয়েট ছুঁড়ে মারতেই ভেঙে গেল। এসব কি হচ্ছে মিঠি? 5 বছর? তো কি হয়েছে? এতক্ষণ কি বুঝিয়েছি তোমাকে? নিশ্চয়ই ওই বুইড়া খ্যাতমার্কা লোকটার অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, তাই না? ঠিক লোকটার মতো কুচকুচে কালো। এখন ওদের সেবা যত্ন করতে হবে আমায়, তাই তো? পাশের রুম থেকে সব শুনছে শেহজাদ। মিঠির প্রতিটি কথা তীক্ষ্ণ ধারালো ছুরির মতো আঘাতে জর্জরিত করে এফর ওফর করে দিচ্ছে তার হৃৎপিণ্ডটা। মানুষ কাটার আঘাতে যতটা না ফোড়ে, তার চেয়ে বেশি ফোড়ে মানুষের কথার আঘাতে। লোহার থেকেও কথার ওজন বেশি। লোহাকেও হজম করা যায়, কিন্তু কথার আঘাত অ্যালার্জির মতো রক্তে মিশে যায়। মিঠির কথাগুলো শুনছে ঠিক, তার বুকে এসে লাগছে ঠিক, কিন্তু নিজেকে স্থির করে বসে রইল শেহজাদ। তার কান্তে উত্তপ্ত ধোঁয়া বের হচ্ছে, তবুও নিজেকে স্থির করে দু চোখ বুজে রইল সে। সত্যি আর টলারেট করা যাচ্ছে না মিঠিকে। এই মেয়ে 24 ঘন্টা পার না হতে তার জীবনটা ব্যবহৃত তেজপাতার মতো করে মূল্যহীন বানিয়ে দিল। পৃথিবীতে নিজেকে এখন সবচেয়ে অসহায় বলে মনে হচ্ছে শেহজাদের। সে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না মিঠির মতো করে। একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে স্থির থাকে। দীর্ঘশ্বাস ফেলে চোয়াল শক্ত করে বসে রইল সে। খুবই নম্র, ভদ্র, সহজ সরল, শালীন, বিনয়ী আর শান্ত মেজাজের মানুষ। তবে রাগ উঠলে আর কেউ থামাতে পারে না। মিঠিকে ছাড় দিচ্ছে নেহাতি। মেয়েটা বয়সে তার খুবই ছোট। বাচ্চা কাচ্চা নেই। 5 বছরের সংসার, বাচ্চা নেই মানে? নিশ্চয় মিথ্যা বলছো তোমরা। এই 3-4 বাচ্চার বাবার সাথে কেন বিয়ে দিল আমায়? আরে বোকা মেয়ে, বাচ্চা হয় না দেখেই তো শবনম ডিভোর্স দিয়ে চলে গেছে। মানে? বড় মামি মেজ মামিকে চোখ পাকালেন, নিষেধ করলেন না বলতে, তবুও পরোয়া না করে বলে দিলেন। মানে আর কি, শেহজাদ বাচ্চা জন্ম দিতে পারবে না। শবনম তো এমনটাই বলে গেল। আকস্মিক বিনা মেঘে বজ্রপাত হলো মিঠির মাথায়। জল শক্ত করে মাথা নুয়ে রাখলো শেহজাদ। আচমকা ছুটে গেল মিঠি, শেহজাদের টি শার্টের কলার চেপে ধরল। প্রতারক, ঠকবাজ, সব জায়গা দিয়ে আমাকে ঠকিয়েছে। কেন ঠকালেন? তখন কেন বলেননি আপনার এত সমস্যা? সুন্দরী মেয়ে দেখলে ভোগ করার জন্য জিভটা লকলক করে না? নারী দেহের লোভী পুরুষ। মিঠির মামিরা ছাড়িয়ে নিল মিঠিকে। শেহজাদের সুসাইড করতে ইচ্ছে করছে, আর ভালো লাগছে না মিঠিকে। আর না এই জীবন। একটা নারী চাইলে একটা সংসারকে স্বর্গ বানাতে পারে, আবার নরকেও পরিণত করতে পারে। এছাড়াও স্বামী স্ত্রীর মতো সুন্দর আর হালাল সম্পর্ক পৃথিবীতে আর একটিও নেই। এ যেন পৃথিবীতে জান্নাতের অনুভব।
তেমনি সেই স্ত্রী যদি খারাপ হয় তাহলে পৃথিবীটা জাহান্নামের অনুভব। তবে এই মুহূর্তে এই নরকে শেহজাদের আর সহ্য হচ্ছে না। অপমান, অপদস্থ, অসম্মান, অবহেলা সব মেনে নেওয়া যায়, কিন্তু নারীর হাতে একজন পুরুষ যখন অত্যাচারিত হয় তখন নিজেকে কাপুরুষ, মেরুদণ্ডহীন এবং আত্মমর্যাদাহীন বলে মনে হয়। ইভেন হচ্ছেও, এবং জীবনটাকে অনর্থক, অর্থহীন বলেও মনে হচ্ছে। তবুও শেহজাদ ধৈর্য ধরে রয়েছে। তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মেয়েটা। আর কত ধৈর্য ধরা যায়? এককালে পুরুষেরা নির্যাতন করত নারীদেরকে, এখন নারীরা নির্যাতন করছে পুরুষদেরকে। বাহ, এমন যুগ এসে গেল, এমন দিনও দেখতে হলো। মনে হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। মিঠির সব এখন সহ্য করছে, তার মানে এই নয় যে আজীবন সহ্য করবে। সে রক্ত মাংসে করা এক মানুষ, পাথর নয় যে সব আঘাত ছুঁয়ে নেওয়ার মন মানসিকতা রয়েছে। ডিভোর্সের ব্যবস্থা করো এক্ষুনি। আমি থাকবো না এই ঠকবাজ প্রতারক লোকটার সাথে। এই লোকটা আমায় ঠকিয়েছে, সব জায়গা দিয়েই ঠকিয়েছে সব। মিঠিকে টেনে নিয়ে এলো ওর মামিরা, বেডের উপর বসালেন। শান্ত হও মিঠি। মামিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল মিঠি। তার মরে যেতে ইচ্ছে করছে। লোকটার মধ্যে একটা গুণও নেই। কি দেখে লোকটার কাছে থাকবে সে? প্রতিবাদ করার সাহসটুকু যে লোকের মধ্যে নেই, তার সাথে সারা জীবন কিভাবে পার করবে সে? পাগল পাগল লাগছে মিঠির। লোকটা একদিকে কুচকুচে কালো, আবার ডিভোর্সি, বয়স্ক, খ্যাতমার্কা, আরও পেটে একটা ফুরিয়ে রয়েছে। এখন নাকি সন্তানও জন্ম দিতে পারবে না। সব মানলেও এই সন্তান জন্মদানের ব্যাপারটা কি মানা যায়? একদম না। তাই তো শবনম পরকিয়া করে চলে গেছে। বেশ করেছে, সেও চলে যাবে, একদম থাকবে না। মিঠি শান্ত হও, গায়ে জ্বর এসেছে। মেজো মামি বলেন। এই জন্যই এমন পাগলামি করেছে। মেজো, যাও তো তোয়ালেটা ভিজিয়ে আনো, হাত মুখ মুছিয়ে দেই। মেজো মামি তোয়ালে ভিজিয়ে এনে হাত মুছে দিলেন। এই দেখো, সকাল সকাল ভুনা খিচুড়ি আর গরুর মাংস কষা করে এনেছি, সাথে মেজো সেজো অনেক আইটেমের ভর্তা করেছে। তুমি তো ঝাল খেতে পারো না, তাই ঝাল ছাড়া বানিয়েছি। আর তোমার পছন্দের আলু বোখরার আচার, গরুর মাংসের আচারও এনেছি দেখো। আর ওই সব কিছু করতে অনেক বেলা হয়ে গেছে। বাসায় গ্যাসও ছিল না আজ। এখন খাবে, হা করো, পরেও কান্নাকাটি করতে পারবে, অনেক সময় আছে। খিদে নেই। হা করো। বড় মামি নিজে খাইয়ে দিতে লাগলেন। হিচকির জন্য খেতেও পারছিল না মিঠি। বারবার নাকে মুখে উঠে যাচ্ছিল। পানি পান করিয়ে দিলেন। মিঠি, বলো। তোমার গায়ের জামাটা তো খুব সুন্দর, কে দিয়েছে? আর কে দেবে? শেহজাদ। এত সকালে তোমার জন্য শপিং করেছে? মনে রইল মিঠি। কিন্তু তুমি তো 3 পিস পরো না, আজ যে পরলে। কিছু বলো না মিঠি। বড়ভাবে দেখেছো, এক রাতেই বইয়ের জন্য কি মায়া হয়ে গেছে শেহজাদের। শবনমের জামা কাপড় না দিয়ে সকাল সকাল নতুন জামা কাপড় শপিং করে এনেছে। দেখলাম তো। আর মিঠি তো 3 পিস দেখতেই পারে না, আজ দেখো পরেছে। হেসে উঠলেন বড় মামি। একদম চোখে শান্তি লাগার মতন, ভীষণ সুন্দর একটা ড্রেস। গায়ের রং কালো হলে কি হবে, শেহজাদের পছন্দ আগ থেকেই দারুণ। আমার কি মনে হচ্ছে জানো বড়ভাবে? কি? দুজনের মায়ে পড়ে গেছে, বিশেষ করে মিঠি। দেখো না, শবনমের কথা শুনলেই ছ্যাদ করে ওঠে, বলাই যাচ্ছে না। আমিও এমনটাই ভাবছি। আর স্বামী স্ত্রীর বন্ধন পবিত্র, এখানে আল্লাহর রহমত থাকে, তাই হয়তো অপরিচিত মানুষকেও আপন লাগে। এই জন্যই বোধহয় খুব দ্রুত দুজনের মায়ায় পড়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ। আস্তে আস্তে আরও মায়ায় পড়ে যাবে। জানো মেজো, পুরুষ মানুষ বড় বউয়ের চাইতে ছোট বউকে বেশি আদর, যত্ন, মায়া আর ভালোবাসে। সে মনে করে বড় বউটার মতো ছোট বউটাও তাকে ছেড়ে চলে যাবে সেই ভয়ে। আর কালো ছেলেরা কিন্তু সুন্দরী বউকে খুব আদর করে, মনে করে নিজের তো অসুন্দর, বউটা তো সুন্দর। যদি বউটা সুন্দর ছেলে পেয়ে চলে যায়, তাই আরও বেশি ভালোবাসে, সারাক্ষণ আতঙ্কে থাকে। তদ্রূপ বয়স্ক ছেলেরা বউকে আরও বেশি ভালোবাসে, মনে করে তার চাইতেও আরও কম বয়সের ছেলেকে পেলে তাকে ছেড়ে চলে যাবে। তাই আদর করে ধৈর্য ধরে বউ যতই অন্যায় করুক না কেন মেনে নেয়।
মাফ করে দেয়, মানিয়ে নেয়। আর সে মনে করে তার তো বয়স হয়েছে, কিন্তু তার বউটা ছোট, তার মতো অত বোঝে না, এজন্যই মায়া করে, যত্ন করে, সব অপরাধ মেনে নেয়, অনেক বিষয়ে ছাড় দেয়, অপরাধ করলে নীরবে ক্ষমা করে দেয়। আর একটা কথা শুনলে হয়তো হাসবে তোমরা, আমার মতে স্বামী স্ত্রীর মধ্যে বয়সের গ্যাপ থাকা উচিত বলে মনে করি। এতে করে স্ত্রী ভাবে থাক মুরব্বী মানুষ, এক পা কবরে আর এক পা দুনিয়ায়, এর সাথে আর বেয়াদবি না করি। আর স্বামী ভাবে 2 দিনের গ্যান্দা বাচ্চা নাক টিপলে শিয়ন পড়ে, এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, যা চাই করুক। দুদিক থেকেই আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, কম্প্রোমাইজের সুযোগ থাকে। কিন্তু স্বামী স্ত্রী পিঠাপিঠি হলে অনেক সমস্যা হয়। স্বামী বউয়ের চুলে চুইনগাম লাগিয়ে দৌড় দেয়, আর না হলে বউ গায়ে থুতু দিয়ে দৌড় দেয়। শব্দ করে হেসে উঠল দুজন। মিঠির ভাগ্য খুব ভালো, শেহজাদ অনেক লাভিং কেয়ারিং পারসন, আর শবনমকেও অনেক আদর করত। নামি দামি জামা কাপড় কিনে দিত, কত জায়গায় ঘুরতে নিয়ে যেত, কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেনি। তবুও কপাল মন্দ হলে যা হয় আর কি। তবে শবনম ঠকেছে, জীবনে বড়লোক স্বামীর চাইতে লাভিং কেয়ারিং একজন স্বামী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। ঠিক বলেছো ভাবি। শব্দ সময় মৌন রইল মিঠি, তবে শবনমের বিষয়ে কথাগুলো শুনতে কষ্ট হচ্ছিল। আজব, সে তো লোকটাকে সহ্য করতে পারে না, তাহলে শবনমের কথা বলে তার এত কষ্ট হয় কেন? শবনমকে মেনে নিতে পারে না কেন? কেন শবনমকে জেলাস ফিল করছে? 3 কবুল বলাতে কি লোকটার জন্য টান অনুভব করছে, কিন্তু কেন? একটা সত্যি কথা শুনবে মেজো? কি ভাবি? সত্যি বলতে যারা পায় তারা সব দিকে পায়, আর যারা পায় না তারা কোনো দিকেই পায় না। এটা ঠিক বলেছ। আমার মাঝে মধ্যে মনে হয় মেয়ে মানুষের একটু লোভ লালসা থাকা ভালো। তার কারণ খুব বেশি চাহিদা সম্পন্ন মেয়েরা জীবনে সব পায়, যা না চায় তাও পায়, তার থেকেও বেশি পায়। আর যে সব মেয়েরা অল্পতেই সন্তুষ্ট থাকে, সে অল্পটুকু দিতে পৃথিবীর কি যে কষ্ট। এই যে যারা একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, তাদের কপালে তাদের জীবনে সে অল্পটুকুও জোটে না। অল্প চাহিদার মানুষগুলো এই অল্পটুকুও পায় না। কি কপাল! অপ্রিয় হলেও এটাই সত্যি। এই জন্যই চাহিদা থাকা ভালো, যাতে কোনো আফসোস না থাকে। আর যে চুপচাপ সব মেনে নেয় তাকে সবাই অবহেলা করে, এই ভেবে যে সে অ্যাডজাস্ট করতে পারে। সব ক্ষেত্রেই এটা হয়, আর শুধু মেয়ে বলেই না, যে ছেলেরা আত্মত্যাগী হয় তাদের ক্ষেত্রেও সেম অবস্থা। আসলেই। তবে প্রিয় মানুষটার ক্ষেত্রে একটু বলি, প্রিয় মানুষটা যদি লয়াল হয় আর ভালোবাসার কমতি না থাকে, যদি লাভিং কেয়ারিং হয়, তার সাথে থেকে সম্মানের সাথে থাকতে পারে, তাহলে অন্য দিকগুলো ছাড় দেওয়া যায়। কিন্তু ভালোবাসার মানুষ যদি বিশ্বাসঘাতক হয়, তবে কোটিপতি পার্টনার হলেও শান্তি নেই। ঠিক বলেছ, আমাদের ভাগ্যটাও তো এমন মেজো। মিঠি, বলো। জীবনসঙ্গী কখনো নিখুঁত বা পারফেক্ট খুঁজতে যেও না, ভালোবাসাটা নিখুঁত খোঁজো। দেখবে জীবনে কোনো কিছুর শূন্যতা থাকলেও ভালোবাসার হাহাকার থাকবে না। যে ভালোবাসে সে ছেড়ে যাওয়ার জন্য আসে না। যার ভালোবাসা নিখুঁত, তার ভালোবাসা কখনো সামান্য আছে নড়বড়ে হয় না। ভালোবাসাকে জিয়ে রাখতে জানতে হয়। যে ভালোবাসা মৃত্যুর পরেও কখনো ক্ষয় হয় না, নিখুঁত ভালোবাসার কখনো বিচ্ছেদ হয় না। বিচ্ছেদ হয় মিথ্যে গড়া সম্পর্কগুলোর।